আছো সবাই? চলে এলাম আজকে আবার তোমাদের সামনে একটা নতুন সিনেমার গল্প নিয়ে। রাজকুমার রাও এবং তৃপ্তি দিমনির নতুন সিনেমা রিলিজ হয়েছে। সিনেমার নাম হচ্ছে বিকি বিদ্যা কি ওবালি ভিডিও। ওবালি ভিডিও মানে বুঝতেই পারছো। সিনেমাটা একেবারেও নতুন নয়, মোটামুটি রিলিজ হয়েছে 1.5 থেকে 2 মাস হলো। সিনেমাটা কিন্তু এখন অলরেডি ওটিটিতে অ্যাভেলেবেল। ওটিটিতেই সিনেমাটা দেখলাম। তা সিনেমাটা যখন দেখলাম ভাবলাম তোমাদের সাথে একটু নিজের মতামত শেয়ার করি যে সিনেমাটা কেমন লেগেছে। লাস্ট আমি দেখেছিলাম পুষ্পা 2, যদিও পুষ্পা 2 কিন্তু আমি থিয়েটারে দেখেছিলাম এবং সিনেমাটার ক্যানভাসটা এতটা বড় ছিল যে সিনেমাটা ভালো লেগেছিল। সিনেমাটার স্টোরি লাইন ততটা ভালো না হলেও সিনেমাটা ওভারঅল ভালো লেগেছিল। আর সব সিনেমায় যে ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। সব সিনেমায় যদি ভালো লাগে তবে ভালো সিনেমার কোনো গুরুত্ব থাকবে না। এই ভালো সিনেমার পাশাপাশি খারাপ সিনেমাগুলো তৈরি হয় বলেই আমরা বুঝতে পারি যে ভালো সিনেমা তৈরি হচ্ছে। তো পুষ্পা 2 দেখার পরে যখন আমি বিকি বিদ্যা কি ওয়ালি ভিডিও এই সিনেমাটা দেখলাম, তো সিনেমাটা দেখে মনে হলো যে পুষ্পা 2 হাজার গুণে ভালো একটা সিনেমা। তবুও যখন দেখেছি নিজের মতামত ব্যক্ত করতে এলাম। সিনেমাটা অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম রাজকুমার রাওয়ের জন্য। রাজকুমার রাওয়ের লাস্ট সিনেমা ছিল স্ত্রী 2। স্ত্রী 2 সিনেমাটা তো ব্যাপকভাবে বলিউডে সাড়া ফেলেছিল। যে হরর জোনের যে সিনেমা তার মধ্যে সম্ভবত স্ত্রী 2 এখন অব্দি সবচাইতে বেশি ব্যবসা সফল সিনেমা। তো রাজকুমার রাওয়ের উপরে একটা মোটামুটি ভালো এক্সপেকটেশন ছিল, তো গেছিলাম দেখতে। তো সিনেমাটা নিয়ে নিজের মতামত ব্যক্ত করার আগে সিনেমাটার গল্পটা অল্পের উপর একটু বলে নেওয়ার চেষ্টা করি। সিনেমাটার গল্পটা বলার জন্য খুব একটা বেশি সময় আমার মনে হয় খরচ করতে হবে না। তো চলো চেষ্টা করি কতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে সিনেমার কাহিনীটা বোঝাতে পারি। তারপরে আমি চেষ্টা করব নিজের মতামত ব্যক্ত করার জন্য। তো সিনেমার প্রথমে আমরা দেখতে পাই বিকি অর্থাৎ রাজকুমার রাও, সে একজন মেহেন্দি আর্টিস্ট। আর তৃপ্তি দামড়ি যে কিনা তার লাভ ইন্টারেস্ট ছোটবেলা থেকেই, সে কিন্তু মেডিকেল স্টুডেন্টের মধ্যে সে একজন ডাক্তার। তো বিকি যখন তার এই মেহেন্দির কাজ করার জন্য শহরের বাইরে গেছিল, ঠিক সেই সময় বিদ্যার এনগেজমেন্ট ফিক্সড হয়ে যায়। তো যেদিন এনগেজমেন্ট সেই দিন বিকি শহরে ফিরে আসে। এসে যখন সে দেখতে পায় যে তার লাভ ইন্টারেস্টের বিয়ে হয়ে যাচ্ছে এবং সেই বিয়েতে তার লাভ ইন্টারেস্টও রাজি নয়, তো তারা দুজনে মিলে প্ল্যান করে এবং প্ল্যান করে সেই এনগেজমেন্ট ভেঙে দেয়। এবং এই এনগেজমেন্ট ভেঙে তারা এমন একটা সিচুয়েশন তৈরি করে যে সেখানে দাঁড়িয়ে মেয়ের বাবাকে দিন অ্যান্ড দেন একটা ছেলেকে খুঁজে বের করতে হয়। যেহেতু বিকি সেই বিয়ে ভাঙার ব্যাপারে অ্যাক্টিভ ভূমিকা নিয়েছে, সেহেতু সেই চাপটা এসে পড়ে বিকির উপরে এবং বিকিকে বলা হয় বিয়ে করার জন্য। বিকি তো মনে মনে রাজি ছিল বিদ্যাকে বিয়ে করার জন্য, কিন্তু সে এমন একটা ভাব দেখায় যে বিয়ে করবে না, সে দায়ে পড়ে বিয়ে করছে। তারপরে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। অ্যাকচুয়ালি বিকি এবং বিদ্যার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা সাকসেস হয়ে যায় এবং তারা একে অন্যের জীবনসাথী হয়ে যায়। তো বিয়ের পরে বিকির প্ল্যান ছিল সে বিদ্যাকে নিয়ে হানিমুন করতে যাবে গোয়াতে। তো বিকির বাবা যে চরিত্রে অভিনয় করেছে টিকু টালসানিয়া, সে আবার একটু ধর্মপ্রাণ প্রকৃতির মানুষ। তারপরে সে এক চোখে দেখতে পায় না, আর এক চোখেও সে কম দেখে। সে তাদেরকে হানিমুনে পাঠায়, কিন্তু কোথায় পাঠায়? কেদারনাথ বৈষ্ণোদেবীতে। তো বিকি এবং বিদ্যা বিকির বাবার কথা মতো রওনা তো দেয়, কিন্তু তারা তীর্থস্থানে না গিয়ে তারা পৌঁছে যায় তাদের নির্দিষ্ট ডেস্টিনেশন গোয়াতে। গোয়াতে গিয়ে তারা বেশ আনন্দ ফুর্তিতে নিজেদের হানিমুন এনজয় করতে থাকে। তো গোয়াতে আসার পরে বিকির মাথায় একটা অদ্ভুত ধরনের প্ল্যান আসে এবং বিকি সেটা বিদ্যার সাথে শেয়ার করে। তো বিকির প্ল্যানটা ছিল এরকম যে বিয়ের পরে সমস্ত দম্পতি তাদের সুখী জীবন যাপনের স্মৃতি হিসাবে প্রচুর পরিমাণে ছবি তুলে রাখে। তো বিকি সেই প্ল্যানটাকে আরেক স্টেপ উপরে নিয়ে যায়। বিকি বিদ্যাকে বলে যে সবাই তো ছবি তুলে রাখে, আমরা আমাদের হ্যাপি মোমেন্টগুলোকে ভিডিও করে রাখবো। আমাদের দুজনের মধ্যে যখন ঝগড়া অশান্তি হবে তখন আমরা সেই হ্যাপি মোমেন্টের ভিডিওগুলো দেখে সেই সমস্ত ঝগড়া অশান্তি ভুলে যাব। ছবি তোলাটা ঠিক ছিল, সবাই ছবি তোলে, কিন্তু বিকির এই ভিডিও করার প্রপোজালটাকে বিদ্যা প্রথমে ততটা খুশি মনে অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু পরবর্তীতে বিদ্যা সেটাতে রাজি হয়ে যায় এবং তারা নিজেদের হ্যাপি মোমেন্টের, বিশেষ করে তাদের হানিমুনের লাভ মেকিং এর মোমেন্টগুলোকে তারা ভিডিও করে রাখে এবং তার একটা সিডি বানায়। তারপর তারা সেখান থেকে ফিরে আসে। তো বিকি এবং বিদ্যা যখন ফিরে আসে তখন আমরা সিনেমাতে একটা নতুন ক্যারেক্টার দেখতে পাই এবং তার নাম হচ্ছে চন্দা। চন্দা হচ্ছে অ্যাকচুয়ালি বিকির বোন, যে কিনা বাড়ি থেকে পালিয়ে গেছিল সিনেমার হিরোইন হওয়ার জন্য। বিকি যখন গোয়া থেকে ফিরে আসে তখন আমরা দেখতে পাই চন্দাও শহর থেকে ফিরে এসেছে। সে হিরোইন তো হতে পারেনি, কারণ সে যাকে বিশ্বাস করে যার সাথে পালিয়ে গেছিল হিরোইন হওয়ার জন্য, সে তাকে ঠকিয়ে দিয়েছে। তো বাড়ি ফেরার পরেও চন্দা তার বাবার কাছে একটু কটু কথা শোনার পরে বাড়িতেই থাকতে শুরু করে। এরপরে দেখা যায় হ্যাপি মোমেন্ট চলছে এবং বিকি এবং বিদ্যার যখনই সুযোগ সুবিধা হতো, বিশেষ করে তারা যখনই একান্তে থাকতো, তারা তাদের ওই লাভ মেকিং এর ভিডিও দেখতো। ঠিক এমনি একটা পর্যায়ে যখন তারা একদিন রাতে ওই সিডিটা দেখতে যাবে, তখন সিডিটা সিডি প্লেয়ারের মধ্যে আটকে যায়। তো তারা সেই সিডিটা দেখতে পায় না, তো বাধ্য হয়ে তারা ওটাকে ওইভাবে রেখে দেয়। কিন্তু যে রাতে ওই সিডিটা ওই সিডি প্লেয়ারের মধ্যে আটকে যায়, ঠিক সেই রাতে বিকিদের বাড়িতে একটা চুরি হয়ে যায়। চোর সে বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যায় এবং তার পাশাপাশি সিডি প্লেয়ারটা চুরি হয়ে যায়। সিডি প্লেয়ার চুরি হয়ে গেছে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয় কখন?
বিকি যখন বুঝতে পারে যে সিডি প্লেয়ারের মধ্যে সিডিটা রয়ে গেছে এবং সেই সিডিটাও চুরি হয়ে গেছে, বিকি তখন বিদ্যাকে কিছু বলে না। বিদ্যা যখন তাকে জিজ্ঞাসা করে, বিকি বলে যে না, সিডি সেফ আছে। পরে বিকির বাড়ির তরফ থেকে পুলিশ কমপ্লেন করা হয় এবং পুলিশ আসে তাদের বাড়িতে। এখানে পুলিশ অফিসার চরিত্রে আমি আমার একজন খুব প্রিয় অভিনেতাকে দেখতে পাই, আর তার নাম হচ্ছে বিজয় রাজ। বিজয় রাজ আমার খুব প্রিয় একজন অভিনেতা। যদি তাকে সঠিক চরিত্র দেওয়া হয় তাহলে বিজয় রাজ যে কোনো হিরোকে সাইড করে দিতে পারে। তো আমরা দেখতে পাই বিজয় রাজ তার টিম নিয়ে বিকিদের বাড়িতে আসে এনকোয়ারি করার জন্য, এবং এনকোয়ারি করার জন্য সে যখন তাদের বাড়িতে আসে, প্রথম দর্শনেই বিকির বড় বোন অর্থাৎ চন্দাকে দেখেই বিজয় রাজ একেবারে ফ্ল্যাট হয়ে যায়। তো সিনেমার বাকি কাহিনী এবার এই চুরিটার উপর বেস করে এগোতে থাকে। একদিকে বিজয় রাজ এবং তার টিম বিকিদের বাড়িতে কে বা কারা চুরি করেছে সেটা খুঁজতে থাকে, আর সে চেষ্টা করতে থাকে বিকির বড় বোনকে কিভাবে কনভিন্স করা যায়, এবং সে মনে মনে চায় তাকে বিয়ে করার জন্য। অন্যদিকে বিকি নিজের তরফ থেকে খুঁজতে থাকে যে তার সিডিটা কোথায় থাকতে পারে। সে চোর বাজারে সমস্ত সিডির দোকানে, যে সমস্ত সিডির দোকানে লাভ মেকিং সিডি বিক্রি হয়, অ্যাডাল্ট টাইপের সিডি বিক্রি হয়, সেই সমস্ত দোকানে গিয়ে খোঁজ করতে থাকে, কিন্তু বিকি কিছুতেই সেই সিডিটা আর খুঁজে পায় না। সিনেমার বাকি কাহিনী এই চুরির উপরে নির্ভর করে চলতে থাকে এবং একটা পর্যায়ে শেষ হয়ে যায়। এর মাঝে যে সমস্ত ছোটখাটো ঘটনাগুলো দেখানো হয় সেটা হচ্ছে, একটা সময় গিয়ে বিদ্যাও জানতে পেরে যাবে যে তাদের সিডিটা হারিয়ে গেছে। তারপরে বিদ্যা এবং বিকির মধ্যে একটা সাময়িক অশান্তি দেখা যাবে, যার জন্য বিকি সুইসাইড করতে যাবে, কিন্তু বিদ্যাই তাকে বাঁচিয়ে নেবে। তারপরে তারা দুজন মিলে সেই সিডিটা খোঁজার চেষ্টা করবে। এই সিডিটা খোঁজার একটা পর্যায়ে বিকি যখন চোর বাজারে চলে আসবে, আলাদা আলাদা টাইপের চোরের সাথে দেখা হবে। যে চোরটা তাদের বাড়িতে চুরি করেছিল তার সাথেও দেখা হবে, কিন্তু বিকি তাকে চিনতে পারবে না। সেই চোরটা আবার সেই সমস্ত মেটেরিয়াল চুরি করে বিক্রি করার চেষ্টা করবে। এই চোরের উপরে আবার যে বড় চোররা রয়েছে তারা আবার সেই চোরের কাছে কিছু টাকা পেত, তার জন্য তারা চোরটাকে ধরে মারধর করবে, যার জন্য চোরটা পৌঁছে যাবে কোমাতে। বিকি প্রায় চোরটাকে ধরেই ফেলেছিল, সে ভেবেছিল যে সিডিটা সে পেয়ে যাবে, কিন্তু ততক্ষণে সে কোমাতে পৌঁছে যাবে। তো কোমার থেকে যখন চোরটা আবার বেরোবে, সে এসে আবার বড় চোরদের সাথে দেখা করবে। দেখা করার পরে তারা সিডি পাবে এবং সেই সিডির থেকে নাম্বার নিয়ে তারা ফোন করবে বিকিদের বাড়িতে। বিকিদের বাড়িতে তারা দুইবার ফোন করবে, একবার বিকির বাবা ফোন ধরবে, দ্বিতীয়বার ফোন ধরবে বিদ্যা এবং চন্দা, দুটো আলাদা আলাদা লাইনে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু অঘটন ছিল, তো প্রত্যেকেই তারা ভাবতে থাকবে এই সিডিটা বোধহয় তাদের সিডি। অ্যাকচুয়ালি তারা প্রত্যেকের জীবনে এমন এমন কিছু করেছে যেটা কিনা সিডির আকারে যদি অন্য হাতে চলে যায় সেটা বিপজ্জনক হয়ে যাবে তাদের সম্মানের জন্য। বিকি এবং বিদ্যা 2 লাখ টাকা নিয়ে সেই কবরস্থানে পৌঁছে যাবে। পাশাপাশি চন্দাও তার অ্যাডমায়ার অর্থাৎ পুলিশ ইন্সপেক্টরকেও গিয়ে সমস্ত ঘটনা বলবে এবং তারাও পৌঁছে যাবে সেই কবরস্থানে। কবরস্থানে গিয়ে তারা সেই সিডিটা উদ্ধার করবে, এবং কিন্তু সিডিটা উদ্ধার করার পরে তারা জানতে পারবে যে তারা গোয়াতে গিয়ে যে সিডিটা তৈরি করেছিল এটা সেই সিডি নয়। এটা অ্যাকচুয়ালি তাদের যেদিন বিয়ে হয়েছিল তারা অ্যাকচুয়ালি সর্বজনীন গণবিবাহ কেন্দ্রে গিয়ে বিয়ে করেছিল, এবং সেই বিয়ে অ্যারেঞ্জ করেছিল একজন লোকাল নেতা, যে নেতার চরিত্রে অভিনয় করেছে মুকেশ তিওয়ারি। সে একজন খুবই সজ্জন টাইপের মানুষ সমাজের কাছে। তো তারা তখন ভাবতে থাকে যে এই সিডি কিভাবে তৈরি হলো। তখন কেঁচো করতে বেরিয়ে আসে কেউটে। আসলে তাদের যখন বিয়ে দেওয়া হয়েছিল এবং বিয়ের পরে তাদেরকে যে রিসর্টে রাখা হয়েছিল, সমস্ত দম্পতিকে যে রিসর্টে রাখা হয়েছিল, সেই রিসর্টের প্রত্যেকটা কামরাতে একটা করে ক্যামেরা লাগানো ছিল এবং প্রত্যেকেরই সেই সিডি বানানো হয়েছিল। তো এখান থেকে বিকি বুঝতে পারে যে একটা অনেক বড় স্ক্যাম চলছে। লোকাল নেতা মুকেশ তিওয়ারি সবার সামনে ভালো সেজে থাকে, গণবিবাহের আয়োজন করে, যারা নিজেদের খরচায় বিয়ে করতে সামর্থ্য নয় তাদের বিয়ে দেয়, এবং তাদের বিয়ে দিয়ে ওই রিসর্টে রাখে, এবং রিসর্টের প্রত্যেক রুমে একটা করে ক্যামেরা লাগিয়ে রাখে, এবং সেখান থেকে যে ভিডিওটা তৈরি হয় সেই ভিডিওটা সে বাইরের দেশে পাচার করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে। এবং এই সমস্ত ইনফরমেশন বিকি, বিদ্যা, চন্দার প্রেমিক পুলিশ অফিসার এবং তার টিম সংগ্রহ করে কার থেকে? ওই লোকাল নেতার শালার থেকে। এরপরে তারা প্ল্যান করে আরেকটা গণবিবাহের অনুষ্ঠানে যায়, যেখানে গণবিবাহের সমস্ত দম্পতির মধ্যে ওই লোকাল নেতার মেয়েকেও তারা ইনক্লুড করে দেয়। এরপরে ওই লোকাল নেতা মুকেশ তিওয়ারি, যে চরিত্রের নাম হচ্ছে সজ্জন সিং, সে সবার প্রেসারে পড়ে সত্যটাকে স্বীকার করে নেয় এবং সবার কাছে মাপ চেয়ে নেয়। কিন্তু এরপরেও একটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে তাহলে বিকি এবং বিদ্যা গোয়াতে গিয়ে যে সিডিটা তৈরি করেছিল সেই সিডিটা কোথায়? তাদের মনে টেনশন হতেই থাকে। এরপরে সিনেমার শেষ পর্যায়ে দেখা যায় বিকিদের বাড়ির একটা বাচ্চা বিকিদেরই বাড়ির খাটের নিচে সেই সিডিটাকে খুঁজে পায়। সেই সিডিটাকে খুঁজে পাওয়ার পরে বিদ্যা যখন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বিকিকে খবর দেয় যে সিডি পাওয়া গেছে, বাচ্চাটা সিডিটাকে খেলনা ভেবে সিডিটা নিয়ে পালিয়ে যায়। অ্যাক্সিডেন্টলি সিডিটা হাত থেকে ছুটে যায় এবং সিডিটা হাওয়াতে উড়ে গিয়ে একটা লরির ভিতরে গিয়ে পড়ে। এরপরে সেই লরিটা ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই বিকিও সেই লরির পেছনে দৌড়াতে শুরু করে এবং সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমার শেষে লেখা আসে বিকি এবং বিদ্যা উইল ব্যাক। অর্থাৎ পরিচালক একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখে আমাদেরকে যে এই সিনেমাটার একটা দ্বিতীয় পার্ট আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্প। তো চলো এবার চেষ্টা করি রিভিউ করার, যে সিনেমাটা কেমন হলো, এবং সিনেমাটা দেখে নিজের মতামত ব্যক্ত করার চেষ্টা করি যে সিনেমাটার মধ্যে ভালো কি আছে আর সিনেমাটার মধ্যে খারাপ কি আছে। সিনেমাটা রিভিউ করতে বসে অ্যাকচুয়ালি আমি সিনেমাটার মধ্যে ভালো কিছু খুঁজে পাইনি।
সিনেমাটার স্টোরি লাইন যদি বলা হয়, সিনেমাটার স্টোরি লাইন খুবই বাজে। সিনেমাটার স্টোরি লাইনের মধ্যে কোনো পাঞ্চ নেই, কোনো টুইস্ট নেই, কিচ্ছু নেই। যদি সিনেমার ডিরেক্টরের কথা বলি, ডিরেক্টরের নামটাও আমার মনে নেই, আর আমি মনে রাখার প্রয়োজনও মনে করিনি। সিনেমার ডিরেক্টর যে আছে সে খুবই আনকড়া। একটা সিনেমা তৈরি করতে গেলে সবার আগে যে একটা ভালো গল্পের দরকার হয়, সেটাই বোধহয় ডিরেক্টর ভুলে গেছে। একটা খুবই লো লেভেলের গল্প নিয়ে একটা সিনেমা বানানোর চেষ্টা করেছে। হয়তো তার টার্গেটেড অডিয়েন্সকে লঙ্গরখানার ক্ষুধার্ত পাবলিক ভেবেছে। সে ভেবেছে যা দেওয়া হবে তাই হয়তো তারা খেয়ে নেবে। কিন্তু ইন্ডিয়ান সিনেমার অডিয়েন্স এখন আগের থেকে অনেক বেশি চুজি, এবং তারা খুব চুজ করে করে সিনেমা দেখে। যে সিনেমা রিলিজের আগে একটা ভালো হাওয়া তৈরি করতে না পারে, সিনেমাটার মাউথ টু মাউথ যদি একটা ভালো পাবলিসিটি না হয়, তাহলে সেই সিনেমা পাবলিক দেখতে যায় না। সেই সিনেমাটা 100% ফ্লপ করে, এবং এক্ষেত্রেও সেটাই হবে। তো আমি বলবো ডিরেক্টর তার নিজের কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি বলবো এই ডিরেক্টরকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার জন্য। এই সিনেমাটা তো 100% ফ্লপ করবে, এবং এই সিনেমার সেকেন্ড পার্ট যদি সে নিয়ে আসে, আমার মনে হয় টোটাল 100 জন অডিয়েন্সও সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবে না। এরপরে আমি আসবো সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীদের কথায়। এই সিনেমাটাতে যতগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে দুটো ক্যারেক্টার এমন আছে যারা কিনা আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে সাকসেসফুলি অ্যাক্টিং করছে। যার মধ্যে একজন হচ্ছে রাজকুমার রাও, আর একজন হচ্ছে বিজয় রাজ। একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে বিজয় রাজ খুবই ভালো অভিনেতা, এবং তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, বিজয় রাজ কিন্তু চেষ্টা করেছে যে ক্যারেক্টারটার মধ্যে কমেডি একটা ভাব আনার জন্য। তো ডিরেক্টর যদি একটা ভালো স্ক্রিপ্ট দিত, সেই কমেডিটা বিজয় রাজ 100% ভালোভাবে করতে পারত। এখানে বিজয় রাজকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, বিজয় রাজ চেষ্টা করেছে তার লেভেল থেকে চরিত্রটাকে দাঁড় করানোর, কিন্তু স্ক্রিন প্লে এতটাই দুর্বল, সেখানে একজন ভালো অভিনেতার কিছুই করার নেই। তো এটাকে আমি বিজয় রাজের দুর্বলতা বলবো না, আমি এটাকেও স্ক্রিন প্লের দুর্বলতাই বলবো। এরপরে আমি আসি সিনেমার হিরো রাজকুমার রাওয়ের কথায়। হিস্ট্রি 2 এর পরে রাজকুমার রাওয়ের থেকে কিন্তু বলিউডের অডিয়েন্সের একটা বিশাল এক্সপেকটেশন আছে। তাকে সেই এক্সপেকটেশনটাকে মেনটেন করার জন্য তাকে কিন্তু সিনেমাগুলো খুব ভালো চুজ করতে হবে। এই সিনেমাটা আমার ধারণা রাজকুমার অনেক আগেই চুজ করেছিল, এবং বাধ্য হয়ে এই সিনেমাটা সে অভিনয় করেছে। তার লুক, তার পোশাক আশাক এবং তার অভিনয় কোনো কিছুই আমার ভালো লাগেনি। রাজকুমার রাওয়ের মতো একজন অভিনেতার কাছ থেকে এই ধরনের অভিনয় একেবারেই আশা করিনি। এবারে আমি বলবো তৃপ্তি দিম্বি, বিদ্যা চরিত্রে এবং চান্দা চরিত্রে মল্লিকা শেরাওয়াতের কথা। তো মল্লিকা শেরাওয়াত অনেকদিন ধরে অভিনয় করলেও সে কিন্তু কোনোদিনই নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রেজেন্ট করতে পারেনি। সে সবসময় বলিউডে একটা সেক্স সিম্বল হিসেবে কাজ করে গেছে। ঠিক একই কথা আমি বলবো তৃপ্তি দিমরির কথায়। অ্যানিমেলের পর থেকে তৃপ্তি দিমরি যে সিনেমাগুলো করেছে, একটা সিনেমা কিন্তু সে ভালোভাবে অভিনয় করতে পারেনি। অ্যানিমেল সিনেমাটাতেও কিন্তু তাকে সেক্স সিম্বল হিসেবেই প্রেজেন্ট করা হয়েছিল, এবং তৃপ্তি দিমরি এখন পর্যন্ত সেই ইমেজটার মধ্যে আটকে রয়েছে। ভালো অভিনেত্রীর মধ্যে যে কোয়ালিটি থাকে, তার অভিনয়ের যে কোয়ালিটি থাকে, তার 10%ও তৃপ্তি দিমরির মধ্যে নেই। তৃপ্তি দিমরিকে অভিনেত্রী হতে হলে তাকে এখনো অভিনয়ের উপর, বিশেষ করে অভিনয় জিনিসটার উপর তাকে যথেষ্ট কাজ করতে হবে। আমাকে যদি রেফার করতে বলা হয়, আমি বলবো আপনারা কেউ এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন না। অ্যাটলিস্ট মাল্টিপ্লেক্সে গিয়ে তো দেখবেনই না। যদি কোনো সিঙ্গেল স্ক্রিনে 50-100 টাকার টিকিট পান এবং নিজের কাছে অপরন্ত টাইম থাকে নষ্ট করার জন্য, তাহলে আপনারা ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারেন। আদারওয়াইজ সিনেমাটা সম্ভবত ওটিটিতে খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। ওটিটিতে ফ্রি দেখে নিন। বন্ধুরা, বিকি বিদ্যা কি ওয়ালি ভিডিও এই সিনেমাটা নিয়ে এই ছিল আমার নিজস্ব মতামত এবং এক্সপ্লেনেশন। আমি রেফার করছি না কাউকে সিনেমাটা দেখার জন্য। আপনারা যারা এই সিনেমাটা দেখবেন, সেটা আপনাদের নিজস্ব রুচি এবং নিজস্ব ব্যক্তিগত রুচি। আমার যেটা বলার সেটা আমি বললাম। আমার বলাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্টস করুন, এবং অবশ্যই নিজের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করুন, এবং আপনার বন্ধুরা যেন নিজের পয়সা এবং সময় দুটোকে বাঁচিয়ে রাখতে পারে ভবিষ্যতে কোনো ভালো সিনেমার জন্য। আজকের মধ্যে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।